হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো তোমার সাথে আজ আলোচনা করতে চলেছি সিটেট 2014 সালে যে ইংলিশের সিডিপি পার্টটা আমরা আলোচনা করবো। সিটেট 2014 সালে যেটা ইংলিশের যে কোশ্চেন ছিল তার মধ্যে আমরা কি 15 নম্বর যে সিডিপি পার্ট হয় সেই সিডিপি অর্থাৎ পেডাগোগি পার্টটা, সেই পার্টটা আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটাই আমরা লক্ষ্য করে দেখি। বলছে ইউজ অফ গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড দ্য স্পেলিং। ঠিক আছে, তাহলে গ্রামার এবং পাংচুয়েশন এবং স্পেলিং যেগুলো ইউজ করা হয়। ঠিক আছে, গ্রামার পাংচুয়েশন মানে যেগুলো আমরা জানি কমা, দাঁড়ি এবং আদার্স যেগুলো চিহ্নগুলো আছে সেগুলোকে পাংচুয়েশন বলে। তাহলে ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড গ্রামার অ্যান্ড স্পেলিং সেটা ইউজ করা হয় কোথায়? টেস্ট প্রোডাকশন হোয়াইল রাইটিং, মানে যখন আমরা লিখি তখন কিন্তু এইগুলোর ওপর আমরা জোর দিই কি না গ্রামার ঠিকঠাক হচ্ছে কি না, পাংচুয়েশন রাইটিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, রাইটিংয়ের ক্ষেত্রে তো আমরা পাংচুয়েশন ইউজ করি, তাই না? ওই যে কমা, দাঁড়ি বা ব্র্যাকেট এগুলো আমরা কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে করি। ওই জন্য অ্যান্সার হবে টেস্ট প্রোডাকশন হোয়াইল রাইটিং। তারপরে দেখো বলছে হ্যাভ ইউ বিন টু ইনডোর, আরেকজন বলছে হু, তখন আবার প্রথমজন বলছে টু ইনডোর ইন মধ্যপ্রদেশ। আই অ্যাম নট শিওর, আমি শিওর না। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এখানে বলছে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট স্পিকিং স্কিল মার্কস উড বি ডিডাক্টেড ডিউরিং দ্য এক্সচেঞ্জ ফর সেকেন্ড স্পিকার। তাহলে দেখো সেকেন্ড স্পিকার মানে যে দ্বিতীয় জন আছে সে কিন্তু কী করছে না ডিডাক্টেড করছে। ঠিক আছে, সে ঠিক করে বুঝতে পারছে না যে কী বলছে, কী বলতে চাইছে। তাহলে এখানে কি সেকেন্ড স্পিকারটা কিন্তু ডিডাক্টেড করছে। বুঝে গেল? পরের কোশ্চেন দেখো, এ স্টুডেন্ট রেকমেন্ডস দ্য রিডিং অফ দ্য লেটেস্ট বেস্ট সেলার সেইং দ্যাট ভেরি ইন্টারেস্টিং। তাহলে একটা স্টুডেন্ট রেকমেন্ড করলো রিডিং অফ দ্যাট লেটেস্ট বেস্ট সেলার, একটা বই যেটা খুব বিক্রি হচ্ছে সেই বইটা পড়ার জন্য। সেইং দ্যাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং বলছে এই বইটা খুব ইন্টারেস্টিং। ইউ লিসেন ট্রাইং টু মেক আওয়ার ওয়ে দ্য স্টুডেন্ট অবজারভেশন ইট সিনসিয়ার অর নট। তাহলে কি তুমি শুনলে এবং সেটাকে তুমি মেকআপ করলে, মানে সেটাকে শুনে তুমি মানে হচ্ছে করে দেখলে, ভেরিফাই করে দেখলে যে স্টুডেন্টটা যেটা বললো সেটা ঠিক কিনা ভুল। ঠিক আছে, তো এই যে সে বললো আর তুমি সেটাকে চেক করলে যে সে ঠিক বলে কিনা ভুল বলে, এটা কী হলো? এটা হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল লিসেনিং। তাহলে এটা কী হলো? ক্রিটিক্যাল লিসেনিং, ভালো করে শুনে তাকে আবার তুমি সেটা বিশ্লেষণ করলে। ঠিক আছে, চাইল্ড ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট ফর দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অ্যাকোয়ার, মানে বলছে শিশুরা তাদের ভূমিকা বেশি কোনো একটা ভাষাকে শেখার জন্য। দ্য অবজারভেশন ইমপ্লাইজ দ্যাট ইন মডার্ন ক্লাসরুম, তাহলে এই যে ব্যাপারটা এটা এখনকার ক্লাসরুমে কীভাবে কী করছে? ইমপ্লাইজ করছে। স্টুডেন্ট পারসিউ দেয়ার ওন লাইন অফ ইনকোয়ারি, মানে স্টুডেন্ট তারা নিজেদের যে ইনকোয়ারি সেগুলো নিজেদের ইনকোয়ারিকে নিজেরাই পারসিউ করছে। ঠিক আছে, তাদের স্টুডেন্ট পারসিউ দেয়ার ওন লাইন অফ ইনকোয়ারি। টাইপ অফ টেক্সট মিডিয়া মানে দেখো মিডিয়া মানে যেটা হচ্ছে আমরা ইলেকট্রিক বা এখন মডার্ন টাইমে যেটা হচ্ছে টাইপ অফ টেক্সট মিডিয়া মানে ডিজিটাল ইবুক এবং ডিজিটাল জার্নালকে আমরা বলছি টাইপ অফ টেক্সট মিডিয়া। তাহলে 17ডিটা। 18তে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং রিসোর্স উইল হেল্প টু ব্রেক ডাউন দ্য কমিউনিকেশন ব্যারিয়ার অ্যান্ড এনেবল চিলড্রেন টু স্টাডি লার্নার ইন বোথ L1 L2, মানে একটা বলছে যে কমিউনিকেশন ব্যারিয়ার মানে যেটা হচ্ছে আমাদের তথ্যের আদান প্রদানের যে বাঁধা সেটাকে মানে কি অতিক্রম করে, যেখানে কি একটা স্টুডেন্ট দুটো ভাষাকেই শিখতে পারে, L1 L2, মানে কি মাতৃভাষা L1 আর L2 মানে হচ্ছে দ্বিতীয় ভাষা। তাহলে দেখো যখন একসাথে দুটো ভাষা শিখতে পারে তখন তাকে আমরা বলি মাল্টিলিঙ্গুয়ালিজম। মানে কোনো একটা স্টুডেন্ট বা ব্যক্তি একসাথে যখন দুই বা তার থেকে অনেক ভাষা যখন শেখে তখন তাকে আমরা বলি মাল্টিলিঙ্গুয়ালিজম। ঠিক আছে, তারপরে দেখো স্টুডেন্ট লার্নিং আ ল্যাঙ্গুয়েজ অফটেন ল্যাক কনফিডেন্স, তাহলে একটা স্টুডেন্টের ল্যাক অফ কনফিডেন্স আছে হোয়েন স্পিকিং ডিউ টু ল্যাঙ্গুয়েজ ইউনিক পাংচুয়েশন রুল। তাহলে ল্যাঙ্গুয়েজ এই যে পাংচুয়েশন রুল, এই পাংচুয়েশন রুল বা নিয়মের জন্য সে কিন্তু যখন স্পিকিং মানে কথা বলছে তখন তার কথার মধ্যে আটকে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন নিয়মকানুনের জন্য যে রুলসগুলো আছে, যার জন্য তার মধ্যে একটা কী দেখা যাচ্ছে, তার মধ্যে একটা কনফিডেন্সে কম ল্যাক অফ কনফিডেন্স দেখা দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য স্টুডেন্টটা কী করবে? ইউজিং গেম, মানে তার সাথে তাহলে সেই প্রবলেমটা ওভারকাম করতে গেলে তার সাথে একটা গেম খেলতে হবে। কি ইউজিং গেম, মানে গেম লাইক অ্যাক্টিভিটি হোয়ার রিকোয়ার ভার্বাল ইন্টারাকশান ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে এমন একটা গেম কন্ডাক্ট করতে হবে টিচারের দ্বারা, যেখানে কী হবে বা এমন একটা অ্যাক্টিভিটি কন্ডাক্ট করতে হবে টিচারের দ্বারা যেখানে কিন্তু ভার্বাল ইন্টারাকশান হবে, মানে স্টুডেন্টদের মধ্যে মৌখিক কথোপকথনে একটা ইন্টারাকশান হবে স্টুডেন্টদের মধ্যে। তাহলে তার ফলে কিন্তু তার কনফিডেন্সটা বেড়ে যাবে কথা বলা স্পিকিংয়ের ক্ষেত্রে। তাহলে 19-এর দাগে হবে বি।
পরে কোশ্চেনে চলে যাবো। দেখো 20 দাগের কোশ্চেনটা বলছে যে দ্য কন্টেম্পোরারি টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ দ্য কনফ্লুয়েন্স অফ দ্য ভ্যারিড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। তাহলে একটা কন্টেম্পোরারি টার্গেট ল্যাঙ্গুয়েজ যেখানে বলছে মিশ্রণ আছে ভ্যারিয়েড অনেক ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ দক্ষতা। টিচার শুড রিস্ট্রাকচার দেয়ার প্র্যাকটিস বাই এক্সপোজিং স্টুডেন্ট। তাহলে টিচার সেক্ষেত্রে কী করবে না, টিচার কী করবে অ্যাপ্রোপ্রিয়েট চ্যালেঞ্জ বেসড অন দ্য সিলেবাস। তাহলে সিলেবাস অনুযায়ী টিচার কী করবে, চ্যালেঞ্জ দেবে বেসড অন সিলেবাস। ইন এ রিসোর্স এনভায়রনমেন্ট অপরচুনিটি অফ অল স্টুডেন্ট টু এক্সপ্লোর আইডিয়া অ্যান্ড গেন মাস্টারি। তাহলে দেখো সব স্টুডেন্টকে কী করবে না, অপরচুনিটি দেবে কি তাদের যে আইডিয়াগুলোকে এক্সপ্লোর করার জন্য, সন্ধান করার জন্য এবং সেই বিষয়ে তাদের দক্ষতা বা মাস্টারি করার জন্য। তাদের মাস্টারি মানে সেই বিষয়ে জ্ঞানটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে। ফর দ্য স্টুডেন্ট গেন ল্যাঙ্গুয়েজ স্কিল ফর টেক্সট বুক দ্য টেক্সট বুক লার্নিং শুড। তাহলে যখন একটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছে, কোত্থেকে না টেক্সট বুক থেকেই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছে, তখন সেই বইটা কেমন হতে হবে, বইটা হতে হবে কোরিলেট উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। মানে সেই বইটা যেন মূল্যায়ন এবং অ্যাচিভমেন্ট পারদর্শিতার সাথে যেন কী হয় রিলেটেড করে যেন থাকে। সেই বইটার বৈশিষ্ট্য কেমন হতে হবে, কোরিলেশন মানে কোরিলেট উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট, দুটোর সাথে কিন্তু কোরিলেট করে সেই বইটা যেন হয়। হোয়াইল টিচিং হেয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্ট, মানে একটা যখন পড়ানো হচ্ছে সেখানে একটা স্টুডেন্ট আছে সে হচ্ছে হেয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্ট, মানে সে হচ্ছে কানে শুনতে পায় না অর্থাৎ কালা। ঠিক আছে। তাহলে তাকে একটা ইনক্লুসিভ ক্লাসে রাখা হলো। ইনক্লুসিভ ক্লাস মানে যেখানে সব ধরনের স্টুডেন্ট একসাথে থাকে। তাহলে একটা ইনক্লুসিভ ক্লাসে সেখানে একটা স্টুডেন্ট আছে যে কানে শুনতে পায় না। ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে টিচার কীভাবে তাহলে সেই ইনক্লুসিভ ক্লাসে সেই কানে কালা স্টুডেন্টটাকে কীভাবে পড়াবে, মেক শিওর দ্যাট দে আর ইনক্লুডিং সাইন। তাদের সাইন অর্থাৎ চিহ্ন দ্বারা তাদেরকে পড়াবে। ঠিক আছে। তাদেরকে সাইন, কথা তো তারা শুনতে পাবে না কালা, তাহলে তাদেরকে চিহ্ন দ্বারা পড়াবে এবং নন ভার্বাল সিগন্যাল দেবে। এবং তাদের কি নন ভার্বাল সিগন্যাল দেবে যেগুলো মৌখিক, মানে কথা বললে তো শুনতে পারবে না, তাহলে নন ভার্বাল দিতে হবে, মানে মৌখিক নয়, তাহলে নন ভার্বাল সিগন্যাল দিতে হবে। ঠিক আছে। এবার নন ভার্বাল সিগন্যাল এবং সাইন দিয়ে তাদের মধ্যে কী করতে হবে, তাদের কমিউনিকেশানটা কী করতে হবে, স্ট্রেংথ করতে হবে। যেহেতু তারা কানে কালা, তাহলে তাদের কি নন ভার্বাল সিগন্যাল দিতে হবে, যেটা মৌখিক নয়। হোয়াইল ট্রান্সলেটিং এ সাবজেক্ট অ্যান্ড ইউজিং দ্য ট্রান্সলেশন। ঠিক আছে। ইউজিং দ্য ট্রান্সলেশন ইন দ্য মেন স্ট্রিম কারিকুলাম দ্য বেনিফিট অফ। দেখো যখন ট্রান্সলেশন হচ্ছে তখন কিন্তু কী হচ্ছে মেন স্ট্রিম কারিকুলামে এনরিচিং লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তাহলে সেক্ষেত্রে কিন্তু লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত কী হবে, ভাষাগত এনরিচ মানে ভাষাগত এনরিচ মানে কী বলি তোমাদের, মানে ভাষাগত পাণ্ডিত্য, ধরো ভাষাগত পাণ্ডিত্য বাড়বে এবং ক্যাপাবিলিটি বা দক্ষতাও বাড়বে। ঠিক আছে। সাম ক্রাইটেরিয়া ফর দ্য সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেম শুড ইনভলভ, মানে কিছু ক্রাইটেরিয়া, কী ক্রাইটেরিয়াগুলো যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করবে। ঠিক আছে। তাহলে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করার জন্য তোমার কী ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে, সেখানে দেখতে হবে দেয়ার লার্নাবিলিটি, মানে সে কতটা পঠনযোগ্য বা কতটা শেখা যায় সেই ল্যাঙ্গুয়েজটা, কভারেজ অ্যান্ড টিচেবিলিটি, এবং সেটাকে কতটা কভারেজ করা যায় এবং কতটা শেখানো যায়, টিচেবিলিটি। তাহলে লার্নেবিলিটি এবং টিচেবিলিটি এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট 24-এর সিটটা। ঠিক আছে। চলো 2014 পরে আমরা 2015 কিছু কোশ্চেন আমরা করে নিই আজকে একসাথে। 2015 দেখো, রোল প্লে শুড বি ইন্টিগ্রাল পার্ট অফ এভরি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। রোল প্লে মানে কি, যেগুলো নাটক, তাহলে রোল প্লে নাটক কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট হচ্ছে একটা ক্লাসরুমে। ঠিক আছে। তো এখানে কী হয়, বিকজ ইট এনাবেল স্টুডেন্ট টু এঙ্গেজ ইন মিনিংফুল টাস্ক। তাহলে রোল প্লে মানে নাটকের মধ্যে যখন স্টুডেন্টদের পড়ানো হয়, ঠিক আছে, তাহলে স্টুডেন্টরা কী হয় না, স্টুডেন্টরা কি এঙ্গেজ হয়ে যায় সেই পড়ার মধ্যে, তাই না। ক্লাসে যদি আমরা ডাইরেক্ট প্রথাগত শিক্ষা দেওয়ার আগে যদি আমরা ক্লাসে গিয়ে কোনো নাটক, গান, গল্প ছড়ার মাধ্যমে পড়াই, তাহলে সেখানে স্টুডেন্টরা কি সেই স্টুডেন্টরা তাহলে সেই পড়ার মধ্যে কিন্তু ইনভলভ হয়ে যায়। ঠিক আছে। তাহলে এনাবল স্টুডেন্ট টু এঙ্গেজ ইন মিনিংফুল টক। ঠিক আছে। এ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান্ট হার স্টুডেন্ট টু রাইট অ্যান অথেন্টিক অডিয়েন্স পারপাস। তাহলে অথেন্টিক অডিয়েন্সের জন্য কিছু একটা লিখবে। ঠিক আছে। একটা স্টুডেন্ট তাহলে সে কী ধরনের, সে কীভাবে সেটা লিখবে। ঠিক আছে। স্টুডেন্ট রাইট আ লেটার টু প্রিন্সিপাল। তাহলে স্টুডেন্ট একটা চিঠি লিখবে কার কাছে, প্রিন্সিপালের কাছে, এক্সপ্রেসিং দেয়ার অপিনিয়ন, মানে তার কথা ব্যক্ত করবে অন এ স্কুল রিলেটেড ইস্যু। তাহলে দেখো এইটা হচ্ছে একটা অথেন্টিক
পারপাসের জন্য লেখা হবে, যেখানে একটা স্টুডেন্ট তার প্রিন্সিপালের কাছে লিখছে তার স্কুল রিলেটেড কিছু কথা বলার জন্য। তাহলে এটা হয়ে যাবে কি একটা অথেন্টিক অডিয়েন্স বা অথেন্টিক পারপাসের রাইটিং। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, অর্থাৎ বিক্স। বিক্সের পুরো নাম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। তাহলে একটা উদাহরণ দেখো, তাহলে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের একটা উদাহরণ হচ্ছে নেগোসিয়েটিং টার্ন টকিং উইথ দ্য পিয়ার ডিউরিং দ্য ফ্রি প্লে। তা দেখো, যখন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে তার মানে মনে রাখবে একে অপরের সাথে, মানে সেখানে অন্যজন আরও কোনো বন্ধু বা অন্য কোনো ব্যক্তি থাকবে, ইন্টারপার্সোনাল, ঠিক আছে। তাহলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন সেখানেই হবে যেখানে পিয়ার লার্নিং বা যেখানে হচ্ছে দলগত গ্রুপ লার্নিং বা গ্রুপ হবে, সেখানেই কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশানটা হবে। তাহলে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশান স্কিল দেখা যাবে যেখানে পিয়ার লার্নিং বা পিয়ার গ্রুপ লার্নিং হবে। তাহলে ইসি এর অপশানটা দেখো, নেগোসিয়েটিং টার্ন টকিং উইথ আ পিয়ার ডিউরিং দ্য ফ্রি প্লে, যখন তারা খেলাধুলা করবে তাদের মধ্যে যে বন্ধুদের মধ্যে যে প্লেটা হবে, যে কথাটা হবে, সেটাই হচ্ছে কিন্তু বিক্স। বিএফ স্কিনার ক্লেমড, বিএফ স্কিনার যে বিজ্ঞানী তিনি ক্লেমড, তিনি মানে দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। তাহলে বিএস স্কিনার বলছে ল্যাঙ্গুয়েজ শেখা যায় কিসের সাহায্যে, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ ড্রিল মানে হচ্ছে অনেক প্র্যাকটিস এবং অধ্যয়ন এবং অধ্যাবসায়, অর্থাৎ প্র্যাকটিস করলে ভালোভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা যায়, এটা বলছে বিএফ স্কিনার। পরের কোশ্চেনটা চলে যাবো, রানি ফ্রম দিল্লি, সি হ্যাজ টেকেন অ্যাডমিশন ইন স্কুল ইন আসাম। তাহলে রানি তার বাড়ি হচ্ছে দিল্লিতে, কিন্তু সে একটা স্কুলে ভর্তি হয়েছে, স্কুলটা কোথায়, আসামে। ইন দ্য ফাইনাল এক্সাম সি ফেস ডিফিকাল্টি ইন রাইটিং কম্পোজিশন অন বিহু। তাহলে সে তার বাড়ি দিল্লিতে, সে কোথায় ভর্তি হয়েছে, আসামের একটা স্কুলে। যখন সে ফাইনাল পরীক্ষায় যখন তাকে লিখতে বলছে যে বিহু আসামের একটা বিখ্যাত নাচ, তো সেই বিহু নাচ সম্বন্ধে যখন সে লিখতে বলছে, সে তাহলে প্রবলেমের মধ্যে পড়ে গেছে, কারণ তার কালচার আলাদা। সে দিল্লিতে থাকতো, সে এসে পৌঁছেছে আসামে, তাহলে সেখানে সে বিহু কালচার সম্বন্ধে তার অত আইডিয়া নেই, ঠিক আছে। তাহলে এই যে রানি কী ধরনের প্রবলেম হবে, তাহলে রানি সেই বিহু সম্বন্ধে লিখতে গেলে, দেয়ার ইজ এ ডিসকন্টিনিউটি বিটুইন হার হোম এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য স্কুল কারিকুলাম। দেখো, তাহলে সে যেখানে থাকতো সে দিল্লি, তাহলে সে দিল্লির হোম এনভায়রনমেন্ট এবং স্কুল কারিকুলাম অর্থাৎ আসামের যে এনভায়রনমেন্ট, এই দুটো এনভায়রনমেন্টের মধ্যে একটা ডিসকন্টিনিউটি দেখা দেয়, অর্থাৎ একটা বৈষম্য দেখা দেয়, তাই না। সে দিল্লিতে ছিল একটা এনভায়রনমেন্টে, আসামে চলে এলো একটা এনভায়রনমেন্টে, তাহলে সে কি সঠিকভাবে আসামের এনভায়রনমেন্ট সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই বা অতটা আইডিয়া নেই, সে সঠিকভাবে লিখতে পারছে না। তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু তার মধ্যে দেখা দেবে। পরের কোশ্চেন চলে যায়, এ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক ক্লাস 1 স্টার্ট উইথ পোয়েম স্টোরি অ্যান্ড এন্ড উইথ আলফাবেট। তাহলে একটা বলছে ল্যাঙ্গুয়েজ ক্লাস 1-এর একটা টেক্সট বুকে, সেখানে কীভাবে স্টার্ট হচ্ছে পড়া, পোয়েম এবং গল্প দিয়ে পড়াটা স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে কি আলফাবেট, অর্থাৎ আলফাবেট যেগুলো আমরা বলি ABCD, আলফাবেট দিয়ে কিন্তু হচ্ছে সেই গল্পটা শেষ হচ্ছে। তাহলে এটা কী প্রসেস, এটা তাহলে বলবে তোমরা টপ ডাউন প্রসেস মানে যখন একটা বড় অংশ থেকে ভেঙে ভেঙে আমরা ছোট অংশের দিকে যাব, যখন আমরা বড় অংশ থেকে ভেঙে ভেঙে ছোট অংশের দিকে যাব, সেটা হয়ে যাবে টপ ডাউন প্রসেস, মানে টপ থেকে ডাউনের দিকে যাচ্ছি। আর যখন ছোট অংশ থেকে বড় অংশের দিকে যাব, তখন আমরা বলবো কি না বটম আপ প্রসেস। কী বলবো, বটম আপ প্রসেস। যেহেতু এখানে বড় বলতে কি পোয়েম স্টোরি এগুলো গল্প, এগুলো বড়, সেগুলোকে ভেঙে ভেঙে সেন্টেন্স থেকে আলফাবেট, তাহলে বড় থেকে ছোটোতে এসেছি, ওই জন্য হয়ে যাবে এটা টপ ডাউন প্রসেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট সেন্টেন্স, মানে কোনটা সঠিক নয় সেন্টেন্সের ক্ষেত্রে, কোনটা সঠিক নয়। ইন দ্য প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। এনি ডিক্লারেটিভ সেন্টেন্স ক্যান বি প্যাসিভাইজড, না কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স প্যাসিফাইড করা হবে, এটার কোনো মানে হয় না। এনি ডিক্লারেটিভ সেন্টেন্স ক্যান বি প্যাসিফাইড, দিস ইজ নট ট্রু। এ চাইল্ড রিড সি বট 3 অ্যাপেল, তাহলে একটা ছেলে পড়লো যে সে 3টে আপেল কিনেছে, অ্যাজ সি বট 3 আপেল, ঠিক আছে। তাহলে সি বট 3 আপেলের জায়গায় সেই ছেলেটা পড়ছে সি বট 3 আপেল। তাহলে এই ক্ষেত্রে যে অ্যাপেল কী বলছে, অ্যান্ড এক্সপ্লেন ইট অ্যাজ অ্যাপেল ফ্রম ট্রি, হাউ ইউ রেট দিস চাইল্ড রিডিং স্কিল। তাহলে একটা স্টুডেন্ট পড়ছে যে সি বট 3 আপেলের জায়গায় সে বলছে ট্রি আপেল, তাহলে তার মধ্যে কী প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে সি রিডস উইদাউট কনফারেন্স, অর্থাৎ সে না বুঝেই বলছে কিন্তু, তাই না। সি বট সে 3টে আপেল কিনেছে, সি বট 3 আপেলের জায়গায় সে বলছে সি বট 3 আপেল, তাহলে তার কম্প্রিহেনশন অর্থাৎ বোঝার ক্ষেত্রে মানে সে বুঝে পড়ছে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট পারপাসটা কি,
ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট মানে যেটা আমরা ক্লাসের মধ্যে নিয়ে থাকি বা অল্প সময়ের ব্যবধানে নিয়ে থাকি, আর যেটা আমরা বছরের শেষে নিয়ে থাকি বা বছরে একবার যে পরীক্ষাগুলো নিয়ে থাকি সেটাকে বলে সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টু প্রোভাইড কোয়ালিটি ফিডব্যাক অন স্টুডেন্ট। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু টিচাররা স্টুডেন্টদেরকে ফিডব্যাক দেবে, ঠিক আছে, তারা কতটা আগিয়েছে, তাদের কীভাবে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না, তারা কোনো টপিক ঠিকঠাক বুঝতে পেরেছে কি না। তাহলে এই যে ফিডব্যাক দেওয়ার জন্য কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। In a primary class is the recommended that children should be taught in their mother tongue. তাহলে প্রাইমারি ক্লাসে বলছে যে ছেলেদেরকে কি শেখাতে হবে মাদার টাঙ্গে, অর্থাৎ মাতৃভাষায় শেখাতে হবে। কেন বলছে প্রাইমারি ক্লাসে মাতৃভাষায় শেখাতে হবে? কারণ হচ্ছে এটা স্টুডেন্টদেরকে কিন্তু বুঝতে সাহায্য করবে। ইট এনাবেল চিলড্রেন টু কম্প্রেহেন্ড। তাহলে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের যদি মাতৃভাষায় তাহলে শেখানো হয় তাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের বাংলাতে যদি বাংলা ভাষায় শেখানো হয় প্রাইমারি ক্লাসে তাহলে তারা বুঝতে পারবে। আমরা যদি প্রাইমারি ক্লাসে গিয়ে ইংলিশে শেখাই তারা বুঝতে পারবে অত সহজে না। তাহলে কিন্তু প্রাইমারি ক্লাসে মাতৃভাষায় শেখানো হয়, কারণ ইট এনাবেল চিলড্রেন টু কম্প্রিহেন্ড, যাতে তারা সেটা বুঝতে পারে। এ স্টুডেন্ট অফ ক্লাস 5 হ্যাজ জাস্ট রিড আ টেস্ট অ্যাবাউট আ ওয়াটার প্রবলেম। ঠিক আছে, ওয়াটার প্রবলেম অর্থাৎ জল দূষণ সম্পর্কে সে কিছু পড়লো। কমিউনিটি লিভিং অন দ্য আউটস্কিট অফ দ্য সিটি মানে শহরের মধ্যে বসবাস করছে, তাদের যে জলের প্রবলেম হচ্ছে সেটা সম্বন্ধে সে পড়লো। আফটার রিডিং দ্য চ্যাপ্টার দ্য স্টুডেন্ট রিমার্ক হাউ ডিফিকাল্ট ইট মাস্ট বি টু স্ট্রাগল ফর ওয়াটার এভরিডে। তা সেটা পড়ে সেখানে বুঝতে পারলো তার কতটা কঠিন যে প্রতিদিন তাদের যে জলের চাহিদাটা মেটানোর জন্য যে তারা চেষ্টা যে খেটে চলেছে, বা তাদের যে ব্যাপার জলের চাহিদা মেটানোর জন্য খুব কঠিন ব্যাপার, এটা পড়ে সে বুঝলো, সেই ক্লাস 5-এর ছেলেটা। ঠিক আছে, তাহলে বলছে হুইচ কম্প্রিহেনশন স্ট্র্যাটেজি ডাজ রিমার্ক রিভিল। তাহলে সে যেই পড়ে যে ব্যাপারটা বুঝলো যে জলের সম্বন্ধে ওয়াটার প্রবলেম সম্বন্ধে সে বুঝলো নিজে থেকে, এটা কী ধরনের সে রিডিং হলো তার ক্ষেত্রে? এটা হচ্ছে ইনফারেন্সিয়াল রিডিং মানে সে তার মতামত প্রকাশ করলো, সে সেটাকে ভালোভাবে পড়লো, পড়ে বুঝে সে নিজের মতামততে ইন্টারফেয়ার করলো, এটা হবে ইনফারেন্সিয়াল রিডিং। এ কমন ডেভেলপমেন্ট রিডিং ডিসঅর্ডার মানে মনে রাখবে মানে পঠন অক্ষমতা, পড়তে গিয়ে অক্ষমতা, সেটা হয়ে যাবে কিন্তু ডিসলেক্সিয়া। রিডিং ডিসঅর্ডারকে আমরা বলবো ডিসলেক্সিয়া, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডিং ডিসঅর্ডার মানে ডিসলেক্সিয়া। অ্যাফাসিয়া মানে মনে রাখবে তোমরা অক্ষর না চিনতে পারা বা ওয়ার্ড ব্লাইন্ডনেস। চলে যাবো আমরা পরের কোশ্চেন। বলছে যে রাইটিংটা কি? লেখা রাইটিং ইজ আ প্রসেস, মানে লেখাটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। রাইটিং ইজ আ প্রসেস নট এ প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট নয়। লেখাটা একটা প্রোডাক্ট নয়, এটা হচ্ছে একটা প্রসেস। রাইটিং ইজ আ প্রসেস নট আ প্রোডাক্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারি ডেভেলপ করার জন্য কোনটা সঠিক প্রসেস নয়? দেখো, প্যাসিভ ভোকাবুলারি শুড বি লার্ন বাই হার্ট, এটা সঠিক নয় যে প্যাসিভ ভোকাবুলারি লার্ন বাই হার্ট, দিস ইজ নট ট্রু। ঠিক আছে, প্যাসিভ ভোকাবুলারি লার্ন বাই হার্ট, দিস ইজ নট ট্রু। দেখো, প্রোভাইড অপরচুনিটি টু কনসাল্ট ডিকশনারি, অবশ্যই ডিকশনারির সাথে আমরা কী করি, সেখানে কনসাল্ট করি কোনো নতুন ওয়ার্ড শেখার জন্য, এটা ট্রু। ইন্টিগ্রেট নিউ ওয়ার্ড উইথ ওল্ড, অবশ্যই নতুন ওয়ার্ডের সাথে পুরোনো ওয়ার্ডকে আমরা যদি কোরিলেট করে সংযুক্ত করে পড়ি তা সেখানেও আমরা ভোকাবুলারি মনে থাকবে। মেক নিউ ওয়ার্ড রিয়েল বাই দ্য কানেক্টিং টু লার্নার ওয়ার্ল্ড, অবশ্যই কোনো ওয়ার্ড যখন আমরা শিখবো সেটা আমাদের রিয়েল লাইফের সাথে যদি কানেক্ট করে আমরা সেটা মনে রাখি তাহলে আমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে। কিন্তু প্যাসিভ ভোকাবুলারি কোনো দিন হার্ট অর্থাৎ হৃদয় থেকে শেখা যায় না, তাহলে প্যাসিভ ভোকাবুলারি শুড বি লার্ন বাই হার্ট, এটা হচ্ছে ভুল। স্টোরি টেলিং শুড বি ইউজড ফ্রিকুয়েন্টলি ইন ক্লাসরুম বিকজ, অর্থাৎ গল্প বলে বা গল্পের মাধ্যমে যে পড়া, ঠিক আছে, স্টোরি টেলিং যে গল্পের মাধ্যমে পড়ানো, এটা একটা ক্লাসরুমে কিন্তু প্রায় সময় করা উচিত, কারণ ইটস লে দ্য ফাউন্ডেশন অফ দ্য লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। তাহলে এই যে গল্প কথনের মাধ্যমে পড়ালে সেখানে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝার ক্ষমতা বাড়ে এবং তাদের ইমাজিনেশন ক্ষমতা অর্থাৎ যে তাদের কল্পনা শক্তি কিন্তু বাড়ে, তাই না? আমাদের সবসময় প্রাইমারি লেভেলে, ঠিক আছে, আমরা কী করবো, সবসময় গল্প বলার মাধ্যমে, রোল প্লে নাটকের মাধ্যমে, ঠিক আছে, সবসময় স্টুডেন্টদেরকে অ্যাক্টিভ রেখে তাদেরকে আমরা শেখাবো, ঠিক আছে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কী হবে, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ লজিক দিয়ে তারা বুঝতে শিখবে এবং ইমাজিনেশন অর্থাৎ তাদের যে ইমাজিনেশন মানে কি কল্পনা শক্তিটাও কিন্তু বাড়বে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সিটেটে ইংলিশের সিডিবি পার্ট আমরা করলাম 2015 সাল এবং 2014 সালের সিডিবি পার্ট, ঠিক আছে। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।